নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম ভালো মন্দ। শুনতে থাকুন আজকের গল্প ভালো মন্দ। রেজিস্ট্রি করে এলো। সুমন্ত আদৌ বিবাহ করবে এমন সদিচ্ছা তার কোনো কালেই ছিল না। অল্প বয়সে পিতৃহীন, তাই পুঁজিহীন মায়ের সংসারে অতি দুঃখে কষ্টেই বড় হয়ে এবং প্রত্যেক মুহূর্তে এই কথা ভাবতে ভাবতেই বড় হয়েছে যে একদিন সে প্রকৃত অর্থেই বড় হবে। সেই উচ্চাশার জোরেই স্কুলের সিঁড়িগুলো যথেষ্ট নিপুণতার সঙ্গে পার হয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকবার সম্মতি আদায় করেছে পরীক্ষকদের কাছে। পাশ করে বেরিয়ে কিছুদিন চাকরি করেছিল বটে, তবে তার আয়ু অল্প দিনেই শেষ করে 3 বন্ধু মিলে একটা ব্যবসা বেঁধেছিল। আপ্রাণ খেটেছে, আপ্রাণ ভালোবেসেছে সেই ব্যবসাকে। তারপর সফল হয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। মা দেখে গেছেন এই অবস্থা। জমি কেনাও দেখেছেন, বাড়ি করাও দেখেছেন, গৃহপ্রবেশ করে সুখীও হয়েছেন। মস্ত গাড়ি চড়ে বৈকালিক ভ্রমণেও গিয়েছেন। শুধু একটাই দুঃখ, ছেলের বিবাহের প্রতি বিমুখতা। এই দুঃখ তিনি আমৃত্যুই ভোগ করে গেছেন। অবশ্য রেজিস্ট্রিটা তার গতানুগতিকভাবে হয়নি, একান্তভাবেই দৈব ভর করেছিল তাকে। তা নইলে মেয়েটি এভাবে কেন আসবে তার জীবনে? তা নইলে কেনই বা সে আসানসোলে গেল? কেনই বা এমন ঘটনা ঘটল? সেদিন আসানসোলে যাবার কোনো কথাই ছিল না তার। কথা ছিল তার পার্টনার বিভাসী যাবে। শেষ মুহূর্তে খুব জ্বর হলো বিভাসের। অগত্যা সুমন্তকে যেতে হলো। বিভাস আর অশোক দুজনেই তার পার্টনার হলেও তাদের অংশ সুমন্ত সমতুল্য নয়। মূলধনের 4 ভাগের 3 ভাগ সুমন্তর, বাকি 1 ভাগ অশোক আর বিভাসের। প্রধান ডিরেক্টর সে নিচে, ওদের বলা যায় অ্যাসিস্ট্যান্ট। আসানসোলে তার নিজেরই বাংলো। ব্যবসার কারণে তাদের কারোকে না কারোকে মধ্যে মধ্যে এই শহরে আসতে হয়। সেজন্য বাগান ঘেরা এই সুন্দর বাংলোটা কিনে গিয়েছে সুমন্ত। আসতে ইচ্ছে করে না, কিন্তু এলেই ভালো লাগে। তখন আবার ফিরতেও ইচ্ছে করে না। কাজ হয়েই গিয়েছিল। ইচ্ছে করেই পূর্ণিমা রাতটা এখানে কাটাবার জন্যে একদিন বেশি থেকে গেল। সেই বেশি থাকতে গিয়েই এই কাণ্ড। সেদিন একটা ককটেল পার্টি ছিল। ফিরতে বেশ দেরি হয়েছে। শহর নির্জন হয়ে গেছে। দিক বিদিক ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। সুমন্তর বসতে ইচ্ছে করল। একটা সিগারেট ধরিয়ে বাইরের গোল বারান্দায় এসে বসল। এই সময়ই ফটক খুলে ছুটতে ছুটতে একটি মেয়ে এসে ঘরের ভিতর ঢুকে গেল। বাইরে ছায়া ছায়া 2-3 জন লোককেও দেখতে পেল সে। চমকে গিয়ে, কে কে ওখানে বলতেই লোকগুলো অদৃশ্য হলো। সুমন্ত দ্রুত গতিতে ঘরের ভিতরে এসে দরজার কোণে কম্পিত কলেবর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, কে আপনি? বিনা অনুমতিতে এখানে ঢুকেছেন কেন? অন্ধকার ঘরে আলো জ্বেলে দিল সে। তারপরই চোখ ধাঁধিয়ে গেল মেয়েটি রূপ দেখে। দৌড়ে আসবার শ্রান্তিতে মেয়েটি হাঁপাচ্ছিল। পুরনো নীলাম্বরী শাড়ি, বিস্ত্রস্ত এবং ভেজা এলোমেলো চুল বুকে, পিঠে, কাঁধে চতুর্দিকে ছড়িয়ে গেছে। মনে হয় যুদ্ধ করে এসেছে কারোর সঙ্গে। সুমন্তকে দেখে তার প্রশ্ন শুনে অস্ফুট স্বরে ভয়ে কেঁপে কেঁপে মেয়েটি বলল, আমি যেই হই আমাকে তাড়াবেন না,
আমাকে তাড়াবেন না। আমি আজ এই রাত্রিটুকুর জন্য আপনার কাছে আশ্রয় প্রার্থী। আমি অতি অসহায়, বিশ্বাস করুন, অতিশয় হতভাগিনী। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। সুমন্ত বলল, এটা তো কোনো কথা হলো না। চেনা নেই, জানা নেই, এত রাত্রে একটি মেয়ে এসে ঘরে ঢুকলে আমি তাকে আশ্রয় দিতে পারি না? কেন আপনি এভাবে ছুটে এখানে এলেন? কেন আপনার পিছনের লোকগুলো তাড়া করেছিল, সেটা আমার জানা দরকার। মেয়েটি ঢোক গিলে রন্ধন বিজড়িত স্বরে বলল, যারা এসেছিল তাদের মধ্যে একজন ছিলেন আমার বাবা, বাকিরা সবাই ক্রেতা। ক্রেতা মানে? বাবা বিক্রেতা, তারা ক্রেতা। আমাকে কিনতে এসেছিল তারা। কি বলছেন আপনি? ঠিক ঠিক বলুন তো, আসল ব্যাপারটা কি? সুমন্ত খোলা দরজাটা বন্ধ করে দিল। মেয়েটি বলল, আমার নাম শেফালি। বছর 2 আগে আমার বাবার অত্যাচারে আমার মায়ের মৃত্যু হয়। বাবার চরিত্র অত্যন্ত নোংরা। অবিশ্রান্ত মদ খেয়ে মাতাল হয়ে থাকতেন। বাবার পয়সা কড়ি, মায়ের গয়নাপত্র, বাসন কোসন সব গেছে সেই মদেরই নেশায়। জানেন, আমার মা সুন্দরী ছিলেন। লোক ডেকে এনে স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে পয়সা দেবার জন্য তাদের ঘরের মধ্যে ঠেলে দিতেন। সত্য বলতে কি, সেই কারণেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মা। আমি তাদের একমাত্র সন্তান। এখন বাবা আমাকে বিক্রি করে টাকা নেবার ফন্দি এঁটেছেন। এটা বুঝতে পেরেই আমি বাড়ির পিছন দিয়ে পুকুর সাঁতরে পার হয়ে যখন দৌড়চ্ছিলাম, ওরা আমাকে দেখতে পেয়ে গেল। আর তারপরের ঘটনা তো আপনি জানেন। বলতে বলতে 2 হাতে মুখ ঢেকে ভীষণভাবে কাঁদতে লাগলো মেয়েটি। সুমন্ত বলল, তাহলে তো এক্ষুনি থানায় খবর দেওয়া দরকার। কোথায় আপনার বাড়ি বলুন তো? মেয়েটি আঁতকে উঠে পা জড়িয়ে ধরল। না না, থানায় খবর দেবেন না। শত হলেও উনি তো আমার বাবা। বাবাকে আমি পুলিশে ধরিয়ে দিতে পারবো না। মাতাল হয়ে যা করেন সেটাই তার একমাত্র রূপ নয়। একটু থেমে বলল, আমার তো বাবা। বাবার এই পরিচয় আমার পক্ষেও কম লজ্জার নয়। আপনি দয়া করুন, শুধু এই রাত্রিটির জন্যে আশ্রয় দিন আমাকে। সুমন্ত বলল, তারপর? তারপর ভোর হতেই আমি চলে যাব। কোথায় যাবেন? আমার বাবার কাছেই ফিরবেন তো? না না, আমি আর সেখানে যাব না। বাবা এখন যে পর্যায়ে পৌঁছেছেন, সেখানে গেলে একদিন না একদিন বিক্রি করবেনই আমাকে। আমি আড়াল থেকে শুনেছি ভালো দাম পাচ্ছেন সেজন্যে। সুমন্ত ফোনের কাছে গেল। বলুন, কি তার ঠিকানা? আপনার বাবাকে না পেলে তো আর ক্রেতাদের দলটা ধরা যাবে না, সেটা জরুরি। সেই পাপীদের ধরতে পুলিশকে সাহায্য করা আমাদের সামাজিক কর্তব্য। অসম্ভব, আমি বাবাকে কখনো ধরিয়ে দেব না, কিছুতেই না। না না, কিছুতেই না, চললাম আমি। দরজা খুলতে উদ্যত হয়েছিল মেয়েটি। সুমন্ত বাধা দিল, না, আপনাকে আমি যেতে দেব না। পুলিশে খবর দিয়ে আপনাকেও থানায় নিয়ে যেতে বলবো। তারাই জেরা করে সব বার করে নেবে। এ কথা শুনে মেয়েটি দেওয়ালে মাথা ঢুকতে লাগলো। মারুন মারুন, সবাই মিলে এইভাবেই মারুন, এইভাবেই মারুন আমাকে। আমার তো এই নিয়তি নিয়েই জন্মেছি আমি। রাত্রিটুকুর জন্যে আপনার কাছে কি আশ্রয় পেতে পারি না? সুমন্ত ভালো করে মেয়েটির দিকে তাকালো, তাকিয়েই রইল।
চোখের জলে ভেসে যাচ্ছে কাল, কপালটা সুপুরির মতো ফুলে উঠেছে। বৃষ্টি ধোয়া একটা পদ্ম ফুল যেন। বলল, ঠিক আছে, আপনি শান্ত হন। হাতের ঘড়ি দেখল, এখন তো রাত 12টা বেজে গিয়েছে। আপনি পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ুন, কাল সকালে দেখা যাবে কি করা যায়। নিঃশব্দে পাশের ঘরে চলে গেল মেয়েটি। সুমন্ত সত্যি বসে বসে ভাবতে লাগলো, কাল সকালে সে কি করবে। শুতে শুতে রাত হয়ে গেল। মশার ঘরের কৌচে শুয়েই ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম ভাঙল তখন বেলা 9টা। কি আশ্চর্য, এক্ষুনি তো মরাকর গিয়ে তাকে ট্রেন ধরতে হবে। আজ তো তার না ফিরলেই নয়। সঙ্গে অনেক টাকা, সেই টাকা পকেটে নিয়েই ঘুমিয়ে পড়েছিল। শোবার ঘর ওই একটি, বাধ্য হয়েই সে বসবার ঘরে শুয়েছিল। মেয়েটির কথা একেবারেই ভুলে গিয়েছিল। তাকিয়ে দেখল দরজা ধরে সে দাঁড়িয়ে আছে। দুঃস্বপ্নের মতো মনে পড়ে গেল গত রাতের ঘটনাটা। মেয়েটি অত্যন্ত শান্ত গলায় বলল, আপনি কাল আমার যা উপকার করেছেন সে ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। হাত বাড়িয়ে টাকার বান্ডিলটা দিল। বারান্দায় পড়েছিল, নিশ্চয়ই আপনার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার। কিন্তু কি আশ্চর্য, বারান্দায় কি করে পড়লো ওটা? ওটা তো আমার পকেটেই ছিল। মেয়েটি বলল, তা তো জানি না, ভেবেছিলাম খুব ভোরে এখান থেকে চলে যাব। আপনি ঘুমোচ্ছিলেন, তাই বিদায় নেবার জন্য ডাকতে পারিনি। আস্তে দরজা খুলে বারান্দায় পা দিতেই টাকাটা চোখে পড়ল। বাধ্য হয়েই এটা দেবার জন্য বসে থাকতে হলো আমাকে। আপনার কাজের লোকেরা চারিদিকে ঘুরছে, হয়তো যেভাবে সেভাবে ফেলে গেলে খোয়া যেতে পারে, সেই জন্যেই নিয়ে বসে আছি। এই নিন, এবার বিদায় দিন। টাকাটা হাতে নিয়ে সুমন্ত ধন্যবাদ দিয়ে বলল, পেমেন্টের টাকা, খোয়া গেলে খুব অসুবিধায় পড়তুম। আমাকে তো এক্ষুনি ট্রেন ধরতে বরাকর যেতে হবে। কিন্তু আপনি কোথায় যাবেন ভেবেছেন কিছু? অনেক ভেবেছি, কোনো কুল কিনারা পাইনি। ভোর রাতেই বেরোনো উচিত ছিল আমার। এখন যেদিকেই যাই ওরা আমাকে ঠিক ধরে ফেলবে। আচ্ছা, আপনি তো একজন মস্ত লোক, আমাকে কোনো আশ্রমে আমি মস্ত লোক? বাহ, ভালো বলেছেন। দেখুন, আমি মস্ত লোকও নই, আর আমার কোনো আশ্রমও চেনা নেই। তবে যদি বলেন তো আমি আপনাকে গাড়ি করে যেদিকে যেতে চান সেদিকে দিয়ে আসতে পারি। কিন্তু আমার তো এক মুহূর্ত সময় নেই, এক্ষুনি চান খাওয়া সেরে রওনা হতে হবে। আপনি কোথায় যাবেন? আপাতত লিলুয়া, সেইখানে আমার ফার্টিলাইজারের কারখানা। আমাকে নিয়ে যাবেন সেখানে? আপনাকে? আপনি সেখানে গিয়ে কি করবেন? কারোর বাড়িতে যদি রান্না বান্না কিংবা ঘর ঝাড়পোছের কাজ পাই তাই করব। সুমন্ত তাকিয়ে থেকে বলল, আপনি লেখাপড়া শিখেছেন কিছু? বিয়ে পর্যন্ত পড়েছি। বিয়ে পর্যন্ত পড়েছেন? পাশ করেছেন? না, মা মারা যেতে সে অবস্থা তো আর রইল না। জানেন, আমার বাবা টাটা স্টিলে বড় কাজই করতেন। বলতে পারেন প্রায় প্রৌঢ় বয়সে তার এই অধঃপতন। দেখতে দেখতে একেবারে অন্যরকম হয়ে গেলেন বাবা। আপনার বাবার নাম কি? না না, বলতে পারবো না, বলেই আপনি তাকে পুলিশে দেবেন। আমি মেয়ে হয়ে বাবাকে পুলিশে দিতে পারবো না। মেয়ারা ঘরে ঢুকলো। সাব, গোসলখানা মে পানি দে দিয়া। যাচ্ছি, যাও। আপনি একটু অপেক্ষা করুন, আমি চান করে আসি।
খেতে বসে না হয় ভাবা যাবে। ছুটল সে বাথরুমে। আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে সে খেতে বসল। ডাকল, আসুন খেয়ে নিন। আমি? হ্যাঁ, আপনিই তো। আপনি ছাড়া তৃতীয় ব্যক্তি আর এখানে কে আছে? আমি কেন খাবো? মানুষ যে জন্যে খায়। আমার তো খিদে পায়নি। আসুন আসুন, এক বিন্দু সময় নেই। বলেন তো, আপনাকে আমি কলকাতায় নিয়ে গিয়ে কোন একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। অবাধ্যতা করবেন না, আসুন। তাই এসেছিল শেফালি। সুমন্তর বাড়িতেই উঠেছিল। তারপর তাদের দুজনের ঘাড়েই ভর করল। খুব শীঘ্রই একদিন রেজিস্ট্রি করে বাড়ি ফিরল। সুমন্ত বলল, সে এখন নিজেকে একজন পৃথিবীর সেরা ভাগ্যবান হিসেবে গণ্য করছে। শেফালিও একটা দীর্ঘশ্বাস পরিত্যাগ করে ভাবল, সেও কি তাই? আসলে যেমন যেমন ভেবেছিল ঠিক তেমন তেমনই সব হয়েছিল। তবু যেন কি করে একটা পদস্খলন হয়ে গেল। সুমন্ত তাকে অন্ধের মতো ভালোবাসে। মনে হয় পাল্লায় সারা জগৎটা একদিকে, শেফালি অন্যদিকে। আসলে সুমন্তর দিকে শেফালি অনেক আগেই খাপ পেতেছিল। এই কথা তো জানাই ছিল যে নতুন বড়লোকেরা ভীষণ খরচে হয়। তার উপরে 36 বছর বয়সের বিবাহ, বাড়াবাড়িটা যে এত দূর করাবে এও তো জানাই। গাড়ি কেনা হলো। সুমন্ত বলে, শেফালিকে বিয়ে করবার পর তার ব্যবসায় লক্ষ্মী ভর করেছে। সেই লক্ষ্মীর কৌটো সম্পূর্ণ শেফালির হাতের মুঠোয়। এর আগে যে দুজনের ঘরে সে ঢুকেছিল, একজন মারোয়ারি, অন্যজন বিহারি। তারা হিসেবি লোক, টাকা তারা নিজেদের হাতে রাখে। তবুও শেফালি সে দুজনের হাত থেকে কিছু কম আনেনি। কিন্তু সুমন্ত যে তাকে শুধু অপার্থিব ভালোবাসা দিয়েই ক্ষান্ত হয়েছে তাই নয়, পার্থিব বস্তু দিতেও কোনো কার্পণ্য করেনি। হীরের সেট, সোনার সেট, মুক্তোর সেট এসব তো দিয়েইছে। আরো যে কত বস্তু ঘরে এনে ঘর বোঝাই করেছে তার ঠিক নেই। এবারে শেফালি চলে গেলেই হয়, তবু কেন যাচ্ছে না? দল থেকে যে এখনো তাগাদা আসেনি সেটাই আশ্চর্য। দলের মুখী রানী তো সে এখন। বসে বসে মনস্থির করল, পার্টির সঙ্গে এই বেইমানি সে কখনোই করতে পারে না। কোথায় কোন এক বস্তির ঘরে পড়ে থেকে মা মেয়ে ক্ষুধায় ধুঁকছিল, নিজের রূপ নিয়ে যন্ত্রণার শেষ ছিল না। সেখান থেকে আজ তাকে কোথায় উঠিয়েছে তার দল। দলের কর্তা মাথুরের প্রতাপে কার সাধ্য আছে কেউ তাকে বলাৎকার করবে? কোনো অশ্লীল ভঙ্গি করবারও সাধ্য নেই দলের বাকি লোকেদের। সে কি তার সেই বিশ্বাস নষ্ট করতে পারে? এখন চন্দননগরের গঙ্গার ধারে অনুসুয়া মহলানবিশের কত বড় বাড়ি। টিবি রোগাক্রান্ত মা এখন ভালো খেয়ে ভালো পরে কিরকম ছড়ি ঘোরায় সকলের উপর। অবশ্য মেয়ের কীর্তিকলাপ তিনি সঠিক জানেন না, তবে বোঝেন যে না সেটা বলা সঙ্গত হবে না। হঠাৎ মেয়ে কি করে এমন একটা মস্ত চাকুরে হয়ে গেল যে দেখতে দেখতে এত অর্থবান হয়ে গেল, এই কথা কি মা ভাবেন না কখনো? ভাবেন, কিন্তু নিঃশব্দেই। হঠাৎ পাওয়া সুখ অনুভব করেন তিনি, উপভোগও করেন। সুখের অভ্যাসে দুঃখের ভয়ে কাঁটা হয়ে থাকেন, তাই কিছুই তিনি জানতে চান না। কাছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। এই যে 2 মাসে বাড়ি যায় না, তার জন্য কি মা খুব চিন্তিত, বিচলিত? মনে তো হয় না। অবশ্য 2 মাস আর কোথাও সে কখনো থাকেনি। খুব বেশি দিন তো নামে নিয়ে কাজে, মাত্র 1 বছর। এই 1 বছরের মধ্যে একটা লোকের আশ্রয় থেকে এক রাতেই সর্বস্ব অপহরণ করে পালিয়েছে, আর একটার সঙ্গে 3 দিন। আর এখানে কেমন করে উড়ে চলে গেল 30-60টি দিন রাত্রি। না, আর নয়।
মনকে প্রশ্রয় দিলেই মন পেয়ে বসে। দুর্দিনের বন্ধুকে সে ঠকাতে পারে না। ঠকাতে কি প্রকৃত অর্থেই পারেন না? ভগবান, তবে এখানে বসে বসে সে কি করছে? ঠকাচ্ছে না? নিজের সঙ্গে সে নিজে তর্ক করল। এটা তো আমার পেশা। যে পেশাতেই থাকুক না কেন, সেই পেশাটাকে ধর্মজ্ঞানে পালন করা উচিত। মহাভারতে সে কথা তো লেখাই আছে, ধর্মভেদ প্রাণী হত্যা করেও ধার্মিক। মাথুর তাকে এজন্য লম্বা মাইনে দিয়ে রেখেছে। চন্দননগরের বাড়িটা মাথুরের, ভাড়া লাগে না। দলে আরো বহু লোক আছে তার, মেয়ে তারা 3 জন। অনেক ধরনের অন্যায় ব্যবসায় মাথুর লিপ্ত। সে দেখতে সুন্দর বলে তাকে এই কাজটা দিয়েছে। এভাবেই সে সর্বত্র গিয়েই আশ্রয় চায় এবং পায়ও। তারপর তাদের সর্বশান্ত করে। মন্দ কি? লোভীরা তো এমনিতেই নজর দিত তার দিকে, বরং বয়সা লুটে বোকাগুলোকে গাধা বানিয়ে মাথায় টুপি পরিয়ে সে বেরিয়ে আসে। সেটাই তো ভালো। কিন্তু কি কিন্তু? মন আর কিন্তু কিন্তু করো না। এবার ধর্মব্যাধের মতো নিজের পেশায় সৎ হও। সেটাই তোমার ধর্ম, সেটাই তোমার কর্ম। এখানকার এই লোকটিকে পুরোপুরি ভুলে যাও। রাত গভীর হলে সারাদিন কর্মক্লান্ত সুমন্ত ঘুমিয়ে পড়লে চন্দননগরের অনুসুয়া, বর্তমানে শেফালি, আস্তে আস্তে নেমে এলো খাট থেকে। বেড ল্যাম্পটা জ্বালিয়ে নিঃশব্দে গোদরেজের আলমারিটা খুলে দ্রুত হাতে সুমন্তর দেওয়া গয়নাগুলো বার করে নিল। লকারে আবদ্ধ হাজার হাজার টাকার বান্ডিলগুলো দ্রুত হাতে থলিতে ভরে নিল। তারপর পা টিপে টিপে বাইরে বেরোবার দরজার সামনে এসে দাঁড়ালো। পিছন ফিরে দাঁড়িয়ে সুমন্তকে দেখল একবার। বুকের ভিতরটা শিউরে উঠল, চোখ জলে ভরে গেল। মনে মনে বলল, ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তুমি তো জানো না কি ভয়ানক সাপের গর্তে পা দিয়েছি। ওরা সব পারে, প্রতিশোধ স্পৃহায় ওরা তোমাকে খুনও করতে পারে। আমাকে তো করবেই, তা করুক, কিন্তু তাই বলে আমি তো তোমার জীবননাশের কারণ হতে পারি না। আমি চাই তুমি ভালো থাকো, আমাকে ভুলে যাও। তারপর আস্তে আস্তে ছিটকিনিতে হাত দিল। পিছন থেকে ডাক এলো, শোনো। সঙ্গে সঙ্গে সে হতভম্ব হয়ে মেঝেতে বসে পড়ল। হাত থেকে থলিটা পড়ে গেল। সুমন্ত বলল, কাছে এসো। শেফালি নড়ল না, শুধু কান্নার দমকে তার পিঠটা ফুলে ফুলে উঠতে লাগলো। এবার সুমন্ত উঠে গিয়ে তাকে উঠিয়ে বিছানায় নিয়ে এলো। হেসে বলল, যা নিয়ে যাচ্ছিলে তার একটা কণাও সাচ্চার নয় শেফালি। এক ঝটকায় শেফালি মাথা ঘুরিয়ে তাকালো সুমন্তর দিকে। সুমন্ত বলল, হিরেটাও হিরে নয়, মুক্তটাও ঝুটো, টাকাগুলো সবই জাল নোট। আর সত্যি বলতে কি, বিয়েটাও তো নকল বিয়ে। আমি জানি তুমি কে, কেন আমার আশ্রয়ে এসেছিলে, কেন বিয়ে করেছিলে। আমার বন্ধু অনুপমকে তো তুমি চেনো, আলাপ করিয়ে দিয়েছিলাম তোমার সঙ্গে। সেই গোয়েন্দা বিভাগের এসপি। তোমার মধ্যরাতের আশ্রয় প্রার্থনা থেকে শুরু করে সবই তাকে আমি বলেছিলাম। তারই পরামর্শে ঘরের মধ্যে হাজার হাজার নকল টাকা জড়ো করেছি, নকল গয়না উপহার দিয়েছি তোমায়, নকল বিয়ে করে অনুগত স্বামীর পাঠ করেছি। জানতাম তুমি পালাবে। এতক্ষণে মুখ তুলল শেফালি, গাঢ় স্বরে বলল, আর আর ভালোবাসাটাও কি নকল? এর উত্তরে সুমন্তকে অনেকক্ষণ চুপ করে থাকতে হলো। পরে বলল, তোমার কি মনে হয়? আমি জানি না,
আমাকে তুমি শাস্তি দাও। সুমন্ত বলে চলল, দলের মধ্যে তোমার নাম ছিল শেফালি, চন্দননগরে তুমি ছিলে অনুসুহা মহলানবিশ, আর বস্তিতে যখন ছিলে তখন ছিলে মাধুরী লতা। ঠিক ঠিক। তোমার বাবা ছিলেন মন্মথ মহলানবিশ, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তোমরা সেই সময় অসহায় হয়ে পড়ো। তোমার মা মীরা মহলানবিশ আর তুমি তার মেয়ে। লোক ঠকানোই তোমার পেশা, আর তোমার মা সেই পেশারই নীরব সমর্থক। অভাব অনটনের পরে এই সুখ মীরা দেবী পরমানন্দেই ভোগ করছেন। এই পাপ ব্যবসায় কেন নেমেছিলে বলো? টাকার লোভ এত বড়? কিন্তু এর শাস্তি কি জানো? জানি। তোমার দল এখন কারাগারের অন্ধকারে উঠতে বসতে চাবুক খাচ্ছে, মামলা চলছে। ওই কারাগারের অন্ধকারেই হবে তাদের জীবনের শেষ দিন, যাবজ্জীবন কারাবাস। তোমার শাস্তিও তাই হবে। আমি তাই চাই, শাস্তি হোক, পাপ ক্ষয় হোক আমার। আমি যে আর পারছি না, পাপ ক্ষয় হোক আমার। কোর্টে গিয়ে তুমি তোমার নিজের পাপ স্বীকার করতে পারবে? পারবো। পুলিশ এসে যখন বয় বেয়ারা মেয়ের সকলের সামনে দিয়ে তাদের মক্ষীরানীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, সে অপমান তুমি সহ্য করতে পারবে? পারবো, আমাকে পারতেই হবে। আর আর যদি অনুপম তোমাকে দয়া করে পরিচয় লুকিয়ে ফেলে, সেই দয়া কি তুমি চাও? না, চাই না। কেন? আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অনেক পাপ করেছি আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর তোমার মা কি করবেন তখন? মায়ের কথা মা ভাববেন। বেশ, তাহলে অনুপমকে একটা ফোন করে দিই, সেই খুনি এসে তোমাকে গ্রেপ্তার করুক। আসামিদের বিশ্বাস নেই, পালাতে কতক্ষণ? আমি তো আর সারা রাত জেগে বসে পাহারা দিতে পারবো না। আপনি তাই করুন, আমি নিজেও অস্থির বোধ করছি। সেটাই হবে আমার ভালোবাসার একমাত্র সান্ত্বনা। ভালোবাসা? কাকে ভালোবাসো তুমি? তোমার মধ্যে ভালোবাসা নামের কোনো অনুভূতি আছে বলে আমি বিশ্বাস করি না। আপনি দয়া করে অনুপম বাবুকে খবর দিন। তাহলে তুমি কারাগারবাসে বদ্ধপরিকর? হ্যাঁ। লজ্জা করবে না লোকের সামনে? এই 1 বছর লোক ঠকিয়ে যা দিন চলেছে, তার আবার লজ্জা? কিন্তু আমি শুধু আপনার জন্যই ভাবছি। আমার জন্যে? কি ভাবছো? সবাই তো জানে আমি আপনার স্ত্রী। আপনার সম্মান ক্ষুণ্ণ হোক, সেটা আমি চাই না। দয়া করছো নাকি? না না না, দয়া নয়। আমার দয়া করবার কি যোগ্যতা আছে? তবে কি? কৃতজ্ঞতা। শুধু কৃতজ্ঞতা? আমার মতো অসৎ মেয়ের এই কৃতজ্ঞতা বোধটুকু যে আছে, সেটাই কি যথেষ্ট নয়? তা অবশ্য ঠিক। আপনি অনুপম বাবুকে খবর দিন। তোমার চালাকি আমি বুঝি না ভাবছ? আমি ওদিকে ফোন করি আর তুমি এদিকে পালিয়ে যাও। না না, পালাবো না। আমি সত্যি সব দোষ স্বীকার করতে চাই। আপনি আমাকে বেঁধে রাখুন। চোরকে তো লোকে বেঁধেই রাখে। তারপর ফোন করুন। কথা বলতে বলতে কেঁদে ফেলল অসহায় মেয়েটি। হ্যাঁ, আজ সে প্রকৃত অর্থেই অসহায়। তার হৃদয়ই তাকে দুর্বল করে দিয়েছে। সে সমর্পণ করতে চায় নিজেকে। কেননা নিজের ভুল সে আজ বুঝতে পেরেছে।
একদিন না একদিন তো ধরা দিতেই হবে, সেই একদিনটা আজই হোক না। সুমন্ত গম্ভীর স্বরে উত্তর দিল, বাঁধতে তো তোমাকে হবেই, তোমার মতো মেয়েদের না বেঁধে কোনো উপায় নেই। এই বলে সুমন্ত তাকে আলিঙ্গনাবদ্ধ করল। তারপর বলল, এইবার তুমি কি করবে? এই বন্ধন কেটে পালানো কি নিতান্তই সহজ? এখন তুমি শেফালিও নয়, অনুসুয়াও নয়, কেবল আমার মাধুরীলতা। মাধুরীলতার চোখের জলে সুমন্তর উন্মুক্ত বক্ষ সিক্ত হল। মাধুরীলতার চোখের জলে সুমন্তর উন্মুক্ত বক্ষ সিক্ত হল। শেষ হলো আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প ভালো মন্দ। জীবনে মন্দ দিক যেমন আছে, ভালো দিকও আছে। আমাদের সেই বিশ্বাসটুকুই অমলিন থাক। মাধুরীলতা সুমন্তর মতো মানুষের ভালোবাসা পেয়েছে, সে জীবনের মূল স্রোতে ফিরে আসুক, তাদের দাম্পত্য জীবন মধুর হোক। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিনই আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।